ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসির চলমান সংলাপের চতুর্থ দিনে আজ বিএনপি, জামায়াত, এনসিপি সহ ১৩টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করে নির্বাচন কমিশন। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা উৎসবমুখর নির্বাচনের কথা বলেছেন আর নির্বাচনের মূল প্লেয়ার রাজনৈতিক দলগুলো, তাই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের দাবিগুলো তুলে ধরেছে নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশনের সংলাপের উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে আজ আলোচনা করতে চাই। দর্শক, আমি ফার্নাস জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন শরীফুজ্জামান শরীফ, রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন রাজিকুজ্জামান রতন, সহসাধারণ সম্পাদক, বাসদ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে এবং আজ চতুর্থ দিনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ 13টি রাজনৈতিক দলের সাথে সংলাপে বসেছে এবং রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও কিন্তু বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। যেমনটি জামায়াত ইসলামী প্রস্তাব করেছে ডিসিএসপি ওসিদের লটারির মাধ্যমে বদলির দাবি জানিয়েছে তারা। বিএনপি বলছে ইসির কর্মকর্তাদের রিটার্নিং অফিসার করার প্রস্তাব জানিয়েছে তারা। সবকিছু মিলিয়ে আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ। নির্বাচন কমিশনের সঙ্গে আমরা বামপন্থীদের জোট, বাসদ এবং সিপিবি আমরা বসেছিলাম দ্বিতীয় দিনে। তখন আমরা সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছিলাম। এই প্রস্তাব শুধু এবারই নয়, প্রথম, এর আগেও আমরা দিয়েছিলাম, কিন্তু আমাদের কথাটা কেউ শোনে নাই। আমরা বলছিলাম বাংলাদেশের নির্বাচনটাতে প্রধান ভূমিকা কে পালন করবেন। তারা বললেন রাজনৈতিক দল। আমাদের প্রধান দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। আমরা বললাম আপনারা নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল দুটোকেই গুরুত্বপূর্ণ মনে করেন, কিন্তু যারা ভোট দেবে তাদের কথা কি একবারও ভাবলেন? তাহলে প্রধান স্টেক হোল্ডার তো হওয়ার উচিত ছিল যে মানুষটা ভোট দেবে, এবং যে মানুষটা ভোট দেবে তার বাইরেও যে মানুষটা ভোট দেবে না তারও একটা গুরুত্ব আছে। যে কারণে কিন্তু রাজনৈতিক দলগুলো একটা তারা স্লোগান বের করেছে যে কি বলে যে ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের। তার মানে যিনি ভোট দেবেন না তিনিও একটা মতামত গঠনের ভূমিকা পালন করতে পারেন। যার ভোট হয়নি, ভোট দেওয়ার বয়স হয়নি, সেও কিন্তু জনমত তৈরিতে ভূমিকা পালন করে, জনমত দ্বারা প্রভাবিত হয়। তাহলে এই জনমত তৈরি করা, জনমত দ্বারা প্রভাবিত হওয়া, তার জন্য যে পরিবেশ, সেটাকে আমরা বলি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। সেটার বিষয়টা কি খুব আলোচনায় আছে আমাদের মধ্যে। 2 নম্বর হচ্ছে যে নির্বাচনটা কারা করবেন। আমরা দেশটাকে কি 2 ভাগে ভাগ করে দেব? এই দেশের বিশাল অংশে থাকবে একদল ভোটার, 12 কোটি 70 লক্ষ মানুষের মধ্যে ধরুন 12 কোটি 69 লক্ষ মানুষ, তারা হবেন ভোটার। আর 1 লক্ষ মানুষ সুবিধাভোগী মানুষ, বাংলাদেশে কোটিপতির সংখ্যা যদি 1,27,000 হয়, এই মানুষগুলো তারা হবেন ভোট গ্রহীতা। ভোটদাতা হচ্ছে সাধারণ মানুষ। আপনারা যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা RPO জারি করেছেন, সেখানে নির্বাচনে দাঁড়াবার যোগ্যতার হিসেবে যে 3টা যোগ্যতা আছে, তার চাইতে বড় যোগ্যতাটা কি প্রকাশ্যে বলেন নাই, কিন্তু বলেছেন জামানত দিতে হবে 50,000 টাকা, নির্বাচনের জন্য সিডি সংগ্রহ করতে হবে, সেটাকে প্রিন্ট করতে হবে, সেগুলোর জন্য খরচ লাগবে আরও 1 থেকে 1.25 লাখ টাকা। নির্বাচনে দাঁড়ানোর আগেই তো 2 লাখ টাকার একটা খরচের। তাহলে কি নির্বাচন চলে যাচ্ছে সামর্থ্যবানদের হাতে? সেটাই আমরা জিজ্ঞেস করেছিলাম। একটা স্কুলের হেডমাস্টার সারা জীবন ছাত্র পড়িয়েছেন, 40 বছর যদি শিক্ষকতা জীবনটা থাকে, প্রতি বছর যদি তার স্কুল থেকে 100 জন করে ছাত্রছাত্রী বেরিয়ে থাকে, তাহলে কিন্তু 40,000 ছাত্রছাত্রীকে কিন্তু শিক্ষার আলো দিয়েছেন, যুক্তি দিয়েছেন। সেই মানুষটাকে যদি কখনো বলা হয় যে আপনি নির্বাচনে আমাদের এলাকার একজন প্রার্থী হন, তিনি কি হতে পারবেন? যদি একজন কলেজের প্রিন্সিপাল, তিনি শত শত ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছেন, রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছেন, অর্থনীতি পড়িয়েছেন, অঙ্ক পড়িয়েছেন, জীবনের অঙ্ক মেলানোর সুযোগ কি তার হবে যদি এই প্রক্রিয়া নির্বাচন হয়? এই জন্য বলছিলাম নির্বাচন 1 স্টেট 2 নেশনে ভাগ করে দিচ্ছে। যাদের টাকা আছে তারা নির্বাচনে দাঁড়াবে, তারা নির্বাচনের জন্য খরচ করবে, আর যাদের টাকা নাই তারা শুধু ভোটার হিসেবে ভোট দেবে অথবা ভোট বিক্রি করবে। দায় কি শুধু নির্বাচন কমিশনের উপর বর্তায়? রাজনৈতিক দলগুলোর দায় আসলে কতটা? যখন আমাদের সঙ্গে আলোচনা করলো তখন আমরা এই কথাটাই বলেছিলাম, এর দায়টা কে নেবে? নির্বাচনে আমরা 6টা যদি স্টেক হোল্ডার বলি, প্রথম হচ্ছে জনগণ, তারপরে যদি বলি রাজনৈতিক দল, তারপরে যদি বলি নির্বাচন কমিশন, তারপরে বলি নির্বাচনকালীন সরকার, এরপরে যদি বলি প্রশাসন, এবং সর্বশেষ যদি বলি
যে আমাদের আপনারা যারা এই যে এখন টকশো করছেন, এটা হলো মিডিয়া, এই মিডিয়া মানুষের মনোজগৎকে প্রভাবিত করা। এই 6টা বিষয়কে যদি আমরা বিবেচনায় রাখি, যে একটা নির্বাচনকে সুষ্ঠু করতে গেলে, এই জন্য আমরা সবসময় বলেছি দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না কেন। নির্বাচনে যে আরও 3টা বিষয় আমরা বলি না, যে মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। তা যে সরকার ক্ষমতা থাকে সে ম্যানিপুলেট করতে চায়, তার মতো করে প্রভাবিত করতে চায়। আর টাকাওয়ালারা নির্বাচনে দাঁড়ায়, টাকা থাকলে পেশি শক্তিরও প্রভাব বিস্তার করা যায়, পেশি, প্রশাসন এবং পুলিশ, এই 3টাকেও কাজে লাগানো যায়। ফলে আমরা বলেছিলাম সেগুলোর ব্যাপারে নির্বাচন কমিশনের মনোযোগ দেওয়া উচিত। এইবার আমাদের একটা সুযোগ এসেছে, আমাদের 12টা জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 3টা নির্বাচনকে আমরা যদি আপাত সুষ্ঠু ধরি, সেই 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, তাদের কোনো দলীয় আইডেন্টিটি ছিল না। এইবার একটা সুযোগ এসেছিল, গণ অভ্যুত্থানের পরে আপনারা যারা ক্ষমতায় আছেন তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা আপনাদের নিরপেক্ষতাটা রক্ষা করবেন। এই নিরপেক্ষতাটা যদি রক্ষিত না হয়, তাহলে এই যতই আনুষ্ঠানিক আয়োজন হোক না কেন, সে আনুষ্ঠানিক আয়োজন দিয়ে নির্বাচনটা সুষ্ঠু হবে না। আমাদেরকে বলছেন আমরা শ্রেষ্ঠ নির্বাচন করব। আমরা তো ভাই শ্রেষ্ঠ নির্বাচন দেখতে চাইনি, আমরা সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছি। কারণ প্রত্যেকটা নির্বাচন কমিশনার বলেছেন তার নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে। আচ্ছা, 14 সালের নির্বাচন কি নির্বাচন কমিশন বলেছিলেন নির্বাচন খারাপ হয়েছে? 18 সালের নির্বাচনে কি নির্বাচন কমিশনার বলেছিলেন যে তার নির্বাচন খারাপ হয়েছে? 24 সালের নির্বাচনেও কি তারা বলেছিলেন যে তাদের নির্বাচন খারাপ হয়েছে? ফলে প্রত্যেকে তো বলছেন তার নির্বাচনটাই সেরা নির্বাচন হয়েছে। ফলে এরকম সেরা আমরা অনেক দেখেছি। আমরা এবার সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, শ্রেষ্ঠ নয়, সেরাও নয়, আমরা সুষ্ঠু নির্বাচনটা দেখতে চাই। তার জন্য কি আয়োজন করা যায়, সেক্ষেত্রে আমরা কয়েকটা প্রস্তাবের কথা বলেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে নির্বাচনে অংশগ্রহণকারীদের জন্য জামানতের টাকা কমাতে হবে। 2, নির্বাচন কমিশনের যে আপনি নিয়ম করেছেন তার 7 নম্বর থেকে 26 নম্বর ধারা পর্যন্ত এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না বলা আছে। নির্বাচন কমিশন কি সেই শক্তি রাখে? যদি যা করতে বলা হয়নি তা যদি বলে সেটা করে, তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবেন? তাহলে আপনার কিন্তু এই জায়গায় আমি যখন বললাম যে এটা করতে পারবেন না, এটা করতে পারবেন না, আপনারা এটা করলে এটা হবে, নির্বাচন কমিশনের আইন ভঙ্গ হবে। যদি কেউ ভঙ্গ করে তাকে আপনার আইনের আওতায় আনবেন কীভাবে? 2 নম্বর আমরা বলেছি, একটা উদাহরণ দিয়ে আমরা বলেছি যে গাইবান্ধা উপনির্বাচনের সময় নির্বাচন কমিশন সিসি ক্যামেরা দেখছেন যে নির্বাচনটা কেমন হচ্ছে, খুবই বিশৃঙ্খল, খুবই জালিয়াতিপূর্ণ। টেলিফোন করেছিলেন ডিসি সাহেবকে, ডিসি বলছেন স্যার সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এসপিকে টেলিফোন করেছেন, এসপি বলছেন সুষ্ঠু নির্বাচন হচ্ছে। আর নির্বাচন কমিশন দেখছেন নির্বাচনটা ত্রুটিপূর্ণ, পরে তারা নির্বাচন বন্ধ করলেন। আচ্ছা, ওই ডিসি এবং এসপিকে কোনো ব্যবস্থার অধীনে নিয়ে আসতে পেরেছিলেন? তাহলে নির্বাচন চলাকালীন সময়ে পুলিশ এবং প্রশাসন যারা থাকবে তাদের ব্যাপারে কি ভূমিকা পালন করবেন নির্বাচন কমিশন, অথবা কি তাদের দায়িত্ব থাকবে, অথবা কি ক্ষমতা তাদের থাকবে? কারণ তারা তো অপেক্ষায় থাকে এবং তারাও বাতাস দেখে যে বাতাসটা কোন দিকে বইছে। যে দল নির্বাচনে জিতবে বলে মনে হয়, তারা যেটা টের পান, আগাম সেই দলের পক্ষে থাকার মতো করে তারা বলতে থাকেন। যে কারণে একটা জিনিস আবার খেয়াল করে দেখেছেন, এটুকু বলে আমি শেষ করি, শোয়েব ভাইয়ের অনেক দারুণ কথা বলবেন। তো দেখুন, এবার কিন্তু একটা কথা এসেছিল কি, আমরা বঞ্চিত হচ্ছে। আর প্রশাসনের সচিব সেও বলছে সে নাকি বঞ্চিত হয়েছেন, এবং তারা বঞ্চনাজনিত যে ক্ষতি হয়েছে সেটা আবার ক্ষতিটা পুষিয়ে নিয়েছেন। কিন্তু যে মানুষ 14টা বছর ধরে 16টা বছর ধরে আন্দোলন করেছিল বঞ্চনার বিরুদ্ধে, গণতন্ত্রের দাবিতে, তাদের ক্ষতিপূরণটা কী হলো? তাদের ক্ষতিপূরণটা আমরা দেখতে চেয়েছিলাম একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন, একটা নিরপেক্ষ প্রশাসনের অধীনে নির্বাচন, এবং নির্বাচনের ফল, নির্বাচনের ম্যান্ডেট অনুযায়ী দেশ পরিচালনার কমিটমেন্ট। তো সেগুলো আমাদের আলোচনায় বেশি আসা উচিত। ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রতন। শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক দলগুলোর সাথে ইসি যে সংলাপ করছে সেটি কি অতীতের যে গতানুগতিক আনুষ্ঠানিকতাকে ছাপিয়ে তাৎপর্যপূর্ণ সংলাপ হতে পারবে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। এখন পর্যন্ত ইলেকশন কমিশন যে সিদ্ধান্তগুলো নিয়েছে বা যেভাবে পরিচালিত হচ্ছে, তার ভেতরে বিশেষ করে আরপিও সংশোধনের নামে যে কাজটি ইতোমধ্যেই করে ফেলেছে, আমার ধারণা ইলেকশন কমিশন আগের যে বিতর্কের ধারা সেখান থেকে বের হতে পারেনি। আরপিওটা আসলে এটি ফলো করবে কারা? পলিটিক্যাল পার্টিগুলো। আপনি তাদের সাথে কথা না বলে যে ধরনের বিধিবিধানগুলো যুক্ত করলেন, তার ভেতর থেকে ইলেকশন কমিশনের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা, সেই আস্থার জায়গাটা অনেকটাই চিড় ধরেছে। সেকেন্ড হলো, এনসিপিকে প্রতীক বরাদ্দ নিয়ে যে নাটক এবং যে অভিনয়গুলো করলো ইলেকশন কমিশন, এটা করার প্রয়োজন ছিল না। সর্বশেষ তারা
যে কথা বলে এনসিপিকে শাপলাকলি বরাদ্দ দিল, এক ধরনের গ্রামেগঞ্জে আমরা শুনি যে আমি স্বপ্নে দেখেছি, এবং সেই স্বপ্নে যেটা দেখেছি তার রিফ্লেকশনটা হচ্ছে আমি গাছের গোড়ায় গিয়ে পানি ঢালছি অথবা তাবিজ বেঁধে দিচ্ছি। তো ইলেকশন কমিশন সেই ধরনের একটি কাজ করলো। তারা বলল যে আমরা কারো চাপের কাছে মাথা নত করিনি, কিন্তু আমরা নতুন করে আরেকটা মার্কা প্রতীক যুক্ত করে দিলাম, সেটি হচ্ছে শাপলার ফুটন্ত শাপলাকলি আর কি। তো এই অভিনয়টা না করলেই পারত, বরং এই অভিনয়টা করতে গিয়ে ইলেকশন কমিশন তার অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে না, চাপের কাছে তাকে কখনো কখনো নতি স্বীকার করতে হবে, এই ধরনের একটা মেসেজ আমরা পেয়ে গেছি। আমরা ইলেকশনটা কিভাবে চাই, রতন ভাই যথার্থই বলেছেন, অনেকগুলো জায়গায় বলেছেন। আমরা পাবলিক যে ভোটটা দিবে তার যথাযথ রিফ্লেকশন দেখতে চাই ভোটের ফলাফলে, যেটা এর আগে আমরা কখনো বেশিরভাগ সময় আমরা দেখতে পারিনি। রাজা যেটা চিন্তা করতেন তার অভিমতের প্রতিফলনটা হতো ভোটের মধ্য দিয়ে। মানুষ ঘুমিয়ে থাকতো, সন্ধ্যাবেলা আমরা জানতে পারতাম অমুক নির্বাচিত হয়েছেন, এবং যিনি নির্বাচিত হয়েছেন তার দলের নেতাকর্মীরা, এটি বারবার আলোচনায় আসে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে প্রার্থীরা বিশেষ করে উপনির্বাচনগুলোতে যে তারা বিজয়ী হতেন, এবং দেখা যেত যে তাদের প্রাপ্ত ভোট ওইখানকার তাদের নেতাদের সংখ্যার থেকেও কম। কারণ হচ্ছে তারা জানতেন যে সরকার এমন একটা ব্যবস্থা করে রেখেছে যে তিনি তার প্রার্থীকে ভোট না দিলেও প্রার্থী পাশ করে যাবেন, সেই কারণে তিনি তাগিদ অনুভব করতেন না। আমরা ওই সংস্কৃতিটার তো পরিবর্তন চাইছি, এবং পরিবর্তন চাইছি বলেই এই যে জুলাইয়ের একটা অভ্যুত্থানের অন্যতম, আপনি যদি জিজ্ঞেস করেন জুলাই অভ্যুত্থানের জনগণের প্রধান চাওয়াটা কি ছিল, মানুষ যে রাস্তায় নেমেছিল তার প্রধান চাওয়াটা ছিল যে আমাদের এখানে একটা সরকার গঠিত হবে, যে সরকারটা গঠিত হবে পাবলিকের ওপিনিয়নের উপর ভিত্তি করে। ভোট যাদেরকে দেওয়া হবে, মানুষ যাদেরকে ভোট দিবে, মূলত তারাই সরকার গঠন করবে। তো সেই যে স্পিরিটটা, সেটি কি কন্টিনিউ করতে পারবে ইলেকশন কমিশন, সেটি কি ধারণ করতে পারবে? আমার কাছে এখন পর্যন্ত সংশয় আছে। আমাদের নির্বাচনের যে আগের যে সমস্ত ক্ষতগুলো ছিল তার একটা বড় জায়গা ছিল ইলেকশনটা চলে গিয়েছিল গণভবনে। শেখ হাসিনা, শাসক দল আওয়ামী লীগ, তাদের সেখানে মিটিং হতো, তাদের যে পার্লামেন্টারি কমিটি ছিল, তাদের অন্যান্য যে ফোরামগুলো ছিল, সম্পূর্ণ দায়িত্ব দিয়ে আসতে দলের প্রধানের কাছে। তিনি ঠিক করে দিতেন ফরিদপুরে কে এমপি হবে, তিনি ঠিক করে দিতেন ধানমন্ডির থেকে, ঐতিহ্যবাহী ধানমন্ডি, সেখান থেকে তিনি হঠাৎ করে সিনেমার এক নায়ককে নিয়ে এসে এমপি বানাবেন। তিনি ঠিক করতেন যে ভালো গান গায় মমতাজ, তাকে ডেকে এনে পার্লামেন্ট মেম্বার করবেন। এই কাজে বিগত সময় তো আমরা দেখেছি শরীফুজ্জামান শরীফ সেই গণভবন থেকে নির্বাচন কমিশনে এখন নির্বাচন গেছে কিনা সেই প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে, বিরতির পরে সে বিস্তারিত শুনবো। দর্শকদের সাথে প্রত্যেকের পর্যায়ে বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। শরীফুজ্জামান শরীফ, আপনি বলছিলেন যে বিগত দিনে ভোট চলে গিয়েছিল গণভবনে, সেখান থেকে সবকিছু নির্ধারিত হতো। এখন পরিবর্তিত প্রেক্ষাপটে ভোট নির্বাচন কমিশনে ফিরেছে কি? এখনো সেই সুযোগটা আমাদের সামনে হয়নি, যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার এবং নতুন রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচন এখনো হয়নি, কিন্তু কতগুলো বডি ল্যাঙ্গুয়েজ অথবা তাদের যে ভাষ্যগুলো, তার ভেতর থেকে সংশয়টা তৈরি হচ্ছে। সরকারের যে নিরপেক্ষ জায়গাটা আপনি খেয়াল করবেন, ঐক্যমত্য কমিশনের যখন বৈঠক হচ্ছে তখন 34টা রাজনৈতিক দলকে ডাকছে, আবার সরকার যখন এক্সক্লুসিভ বৈঠকগুলো যখন প্রয়োজন মনে করছে তখন 3টা দলের বেশি কাউকে ডাকছে না। আবার যখন আমেরিকায় যাওয়ার প্রয়োজনটা হচ্ছে 3টা দলের বেশি কাউকে নিচ্ছে না। এর ভেতর থেকে একটা মেসেজ যাচ্ছে পাবলিকের কাছে যে সরকারের পছন্দের জায়গায় তাদের গুরুত্ব, এই দলগুলো ছোট দল না, কিন্তু ছোট দল কি বড় দল এটি নির্ধারণ করবে ভোটের মধ্য দিয়ে পাবলিক। আপনি যখন অনবরতভাবে 2-3টে দলকে বারবার আমন্ত্রণ জানাবেন, যদি সেটি হয় যে বড় দল বলেই সরকার তার বিভিন্ন প্রোগ্রামগুলোকে তাদেরকে ডাকছে, তাহলে ঐক্যমত্য কমিশনের যে বৈঠকগুলো করলেন, প্রধান উপদেষ্টা যে বৈঠকগুলো করে, তখন 3টে দলকে ডাকলেই তো হয়, ছোট দলগুলোকে তো ডাকার প্রয়োজন হয় না, বা অন্য দলগুলোকে। এর ভেতর থেকে রাষ্ট্রীয় খরচটাও বাঁচে, আপনার স্যান্ডউইচের খরচ বাঁচে, আপনার কফির খরচ বাঁচে, লাঞ্চের খরচ বাঁচে। তো সেইটা না করে আপনি এখানে যখন আলোচনায় বসছেন সবাইকে ডাকছেন, কিন্তু
নীতি নির্ধারণী সিদ্ধান্ত যখন গ্রহণ করছেন তখন তিনটি দলকে ডেকে নিয়ে যখন কথাটা বলছেন, স্বাভাবিকভাবে একটা বার্তাটা যাচ্ছে যে সরকার এই তিনটা দলকে, নবীন প্রবীণ একটা নতুন দল গঠিত হয়েছে, সেই দলটি কতটা জনপ্রিয় এখনো কিন্তু বিবেচনা করার সুযোগটা পাওয়া যায়নি, কারণ তারা এখন পর্যন্ত ভোট ফেস করেনি। আচ্ছা, ভোট ফেস করার আগ পর্যন্ত আপনি কিভাবে ধরে নেন যে এই দলটা এত বড় হয়ে গেছে? এটা তো এই ধরনের সুযোগটা নাই। তো আমরা চাই যে সরকার তার কর্মকাণ্ড দিয়ে, সরকার তার সহযোগিতা দিয়ে, ইলেকশন কমিশন কিন্তু সরকারের সহযোগিতা ছাড়া কাজ করতে পারবে না, পলিটিক্যাল পার্টিগুলোর সহযোগিতা ছাড়া কাজ করতে পারবে না। কিন্তু সরকার কতগুলো জায়গায় ইতিমধ্যেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। এআই এর ব্যবহার, সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে কিন্তু আপনি খেয়াল করবেন যে ইতিমধ্যেই প্রতিদ্বন্দ্বী যে দলগুলো দীর্ঘদিন এক ছাতার নিচে বসে গণতন্ত্রের লড়াই করেছে, সুশাসনের কথা বলেছে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলেছে, সেই দলগুলো কিন্তু অনবরতভাবে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাস্তান, টেম্পো স্ট্যান্ড, এই কথাগুলো বলার ভেতর থেকে নির্বাচনের পরিবেশটা বিষিয়ে ওঠার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের কাছে মনে হতে পারে যে আমাদের প্রধান উপদেষ্টা যেটি বারবার বলছেন, আমাদেরকে আশ্বস্ত করছেন যে এবারে নির্বাচন, রতন ভাই যেটি বললেন যে এবারে নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন হবে, ঐতিহাসিক নির্বাচনের দরকার নেই। নির্বাচনটা দরকার একটা গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ করতে পারে। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, নির্বাচনে অস্ত্রের ব্যবহারের সম্ভাবনাটা বাড়ছে। গত 5ই আগস্টের পর আমরা অনেক চিহ্নিত মাস্তানদেরকে দেখেছি, আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে আপার ওয়ার্ল্ডের, যারা ঢাকা শহর এবং সারা দেশে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত, তাদের অনেকেই জেল থেকে বেরিয়ে এসেছে। সময় যখন গড়াবে তারা তাদের এই যে প্রভাবটা বিস্তার করার চেষ্টা করবে, আবার প্রতিদ্বন্দ্বী দলগুলো এদেরকে কাউকে কাউকে ব্যবহারও করবে। সুতরাং রাষ্ট্র যদি শক্ত না হয়, শক্তিশালী না হয়, গতকালকেও কিন্তু পুলিশের পক্ষ থেকে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছে যে প্রতিদিন কত সংখ্যক মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এর আগেও কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে বলা হয়েছে প্রতিদিন গড়ে 3 জন মানুষ অপহরণের শিকার হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আপনি বিচার কাজটা যেদিন চূড়ান্তভাবে রায় দিবেন, হঠাৎ করে একটা গোষ্ঠী নেমে গেল বুলডোজার নিয়ে, অর্থাৎ সরকারের বিপরীতে আরেকটা সরকার তার ক্ষমতাটা দেখাচ্ছে। সুতরাং এই শক্তিগুলো অবশ্যই নির্বাচনের পরিবেশকে প্রভাবিত করার চেষ্টা করবে। অবৈধ অস্ত্র, আপনার একটা বিপুল সংখ্যক অস্ত্র আপনি এখনো উদ্ধার করতে পারেননি, এই অস্ত্রগুলো ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে। ইতোমধ্যেই নানা জায়গায় খুন টুন এই ঘটনাগুলো ঘটছে এবং রাজনৈতিক সহিংসতা ক্রমশই বাড়ছে। বড় দল হিসাবে বিএনপি নানা ধরনের শক্ত অবস্থান নেওয়ার পরেও, নেতৃত্বের পক্ষ থেকে কড়া মেসেজ দেওয়ার পর, তারপরেও কিন্তু তার মাঠ পর্যায়ে কর্মীদেরকে অনেককে নিবৃত করতে পারছে না। সুতরাং এগুলো অবশ্যই চ্যালেঞ্জ। অন্যদিকে নারী, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলোকে ফোকাস করে আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের আক্রমণ করা হচ্ছে, নারীদেরকে যেভাবে টার্গেট করে আক্রমণটা করা হচ্ছে, এই ঘটনাগুলো যদি কন্টিনিউ করে অব্যাহত থাকে তাহলে তার অবশ্যই ভোটের উপর প্রভাব পড়বে। ধন্যবাদ জানাচ্ছি শরীফুজ্জামান। একটা নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনে জনগণ সে ঠিক করবে আগামীতে সে কার দ্বারা শাসিত হবে। ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রতন। আপনি বলছিলেন যে শ্রেষ্ঠ না সুষ্ঠু নির্বাচন চাই জনগণ, সেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে কি কি চ্যালেঞ্জ দেখেন? এবং একটা সময় বলা হতো না যে নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে, সেই নির্বাচন ব্যবস্থায় আসলে আস্থা ফেরানো কতটা চ্যালেঞ্জিং? সুষ্ঠু নির্বাচন করতে গেলে টাকার খেলা, পেশি শক্তি, এগুলোকে যেমন নিয়ন্ত্রণ করার ব্যাপার করতে হবে, সাথে সাথে 4টা বিষয় বিবেচনা করা উচিত। একটা হলো যে ভোটের আগে প্রচারণার ক্ষেত্রে সমতা, সাম্য এবং গণতান্ত্রিক পরিবেশ আছে কিনা। 2 নম্বর যদি বলি যে ভোটের দিনে ঠিক মতোভাবে ভোটটা দিতে পারছে কিনা, গিয়ে কেউ দেখবে কিনা যে তার ভোটটা দেয়া হয়ে গেছে, কিংবা কোনো বৃদ্ধ দেখবেন কিনা যে তার স্ত্রী অনেক দিন আগে মৃত্যুবরণ করেছেন এবং তিনি এসে গোপনে ভোটটা দিয়ে চলে গেছেন, এরকম ঘটনা যেন না দেখে। তাহলে ভোটের দিনের একটা ব্যাপার আছে। অথবা ভোটের দিনে প্রতিপক্ষকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কেন্দ্রের আশেপাশে আসতে না দেওয়া, এরকম ব্যবস্থা না ঘটে। এরপরে ভোটটা ফলাফলটা সুষ্ঠুভাবে গ্রহণ হলো, মানে প্রচার করা হলো কি না। ভোটার এলো, ভোট দিল, কিন্তু যা ভোটের ফল প্রকাশ করা হলো তা নিয়ে সন্দেহ থেকে যাবে কিনা। তারপরে বিষয় হলো যে নির্বাচনে তো কেউ বিজয়ী হবে, বেশিরভাগ তো হারবে না। 5 জন ক্যান্ডিডেট থাকলে তো 4 জন হেরে যাবেন, 1 জন জিতবেন।
যারা হেরে গেলেন তো মরে গেলেন, এরকম কি হবে? জিতলেন কি সব পেয়ে গেলেন, এরকম হবে? জেতার সঙ্গে কি দায়িত্ববোধ যুক্ত, না জেতার সঙ্গে দমন করার ক্ষমতা যুক্ত? এই দিকটাও, এই চারটা জিনিস যদি খেয়াল রাখা যায়, তাহলে নির্বাচনের ব্যাপারে অন্তত একটা ধারণা করা হয় যে নির্বাচনটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নির্বাচনের পরের পরিবেশটাও একটু গণতান্ত্রিক থাকবে। এর সঙ্গে আমরা আমাদের দলের পক্ষ থেকে, বাসদের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছিলাম যে নির্বাচন কমিশন তো আরপিও তো অনেক কথা বলেছেন, এই কথাটা কি বলতে পারবেন যে নির্বাচিত হওয়ার পরে, পার্লামেন্টে যাওয়ার পরে 5 বছর পার্লামেন্টের মেম্বাররা কোনো ব্যবসা, কোনো চাকরি কিংবা এমন কোনো কাজ করতে পারবেন না যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি করে। কারণ তাকে তো রাষ্ট্র তাকে ভাতা দেবে, রাষ্ট্র তার গাড়ির ব্যবস্থা করে দেবে, রাষ্ট্র তার বাসার ব্যবস্থা করবে, রাষ্ট্র এমনকি তার বাসার যে রান্নার জন্য যে একজন হেল্পিং হ্যান্ড তার বেতনের টাকাও দিয়ে দেবে, রাষ্ট্র তার টেলিফোনের খরচ দেবে, রাষ্ট্র তার পরিবহনের খরচ দেবে। তাহলে তিনি আবার কন্ট্রাক্টারি করবেন কেন? তিনি মাছের ব্যবসায়ী হয়ে যাবেন কেন? তাহলে আমরা বলবো যে যেহেতু 5 বছর জনগণের ট্যাক্সের টাকায় তিনি চলবেন এবং তার কাজ হবে আইনসভায় আইন প্রণয়নের কাজ করা, সেইখানে তিনি ভূমিকা পালন করছেন কিনা এটারও একটা মনিটরিং করা দরকার, যে জনগণের টাকায় জনগণকে কিভাবে সেবা দিচ্ছেন। এটা যদি হয়, আর যদি এরকম বলা যায় যে নির্বাচন আইনসভার যারা সদস্য হবেন তারা আইন প্রণয়নে ভূমিকা রাখবেন। অতীতে আমরা দেখেছি আমাদের পার্লামেন্ট মেম্বাররা তাদের পার্লামেন্ট সময়কালীন মাত্র 12% সময় ব্যয় করেছেন আইন নিয়ে আলোচনায়, বাকি 88% কি হয়েছে? পার্লামেন্টে হয় প্রশংসা হয়েছে, না হলে গালিগালাজ হয়েছে, না হলে বিনোদন হয়েছে। কেউ কেউ তো পার্লামেন্টে গিয়ে ইচ্ছা প্রকাশ করেছেন আমি একটা গান গাইব, ফলে তারা গানও গিয়েছেন। এবং কখনো কখনো স্ক্রিপ্ট লিখে দেওয়া বক্তৃতা পড়তে গিয়েও নানা ধরনের ভুল করে আমাদের যথেষ্ট বিনোদনের বিষয় হয়েছে। প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ করে এই ধরনের অপচয় আমরা দেখতে চাই না। নির্বাচন কমিশন যদি এটা একটু বলে। তারপরে হলো আমরা নির্বাচনের পরে আমরা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, এটাকে আমরা বানিয়েছি মিরাকল পাওয়ার। মানে এমপি মানে হচ্ছে মিরাকল পাওয়ার। এমপি হওয়ার পরে পরেই তার সম্পদ স্ফীত হতে থাকে এবং এত স্ফীত হতে থাকে যে দেশের ব্যাংক তার সম্পদকে ধারণ করতে পারে না, সম্পদ চলে যায় দেশের বাইরে। তাহলে কেমন করে একজন পার্লামেন্ট মেম্বার যিনি নাকি অনেকের সহযোগিতা নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তার 100, 200, 300 কোটি টাকার ঘোষিত সম্পদ থাকে? এই ক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশন কি ভূমিকা পালন করেছিল? আমাদের তো সংবিধানে এটা আছে, অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, এটা তার উপার্জন নয়। একজন যদি ফার্স্ট ক্লাস গেজেট অফিসার বলি, যাদেরকে যদি ফার্স্ট ক্লাস গেজেট অফিসার বলা ঠিক নয়, তারপরে যদি বলি তিনি মাসে যদি সব সর্বসাকুল্যে বেতন ভাতা আনুষঙ্গিক মিলে 2.5 লাখ টাকা পান, তিনি যদি খেটে তারপরে মাসে যদি 1 লাখ টাকা করেও জমান, তাহলে 1 কোটি টাকা জমাতে তার কত লাগবে? 8 বছর সময় লাগবে, যদি শুধুমাত্র অন্য কিছু খরচ নাও করেন তিনি। আচ্ছা, তাহলে হঠাৎ করে একদল মানুষের এত টাকা হয়ে যায় কিভাবে? কোটি কোটি টাকার পাহাড় জমে যায় কীভাবে 5 বছরের মধ্যে? এগুলোকে যদি মনিটরিং করা না হয় তাহলে হবে কি, নির্বাচনে বিজয়ী হওয়া মানে সব পেয়েছে দেশে উপস্থিত হওয়া। পার্লামেন্টকে আমরা বলি না মহান পার্লামেন্ট, পবিত্র পার্লামেন্ট, তো মহান পার্লামেন্ট, পবিত্র পার্লামেন্ট গিয়ে ওইখানে সমস্ত ধরনের কখনো কখনো রতন শুধুমাত্র মনিটরিং এর মধ্য দিয়ে কি এই বিষয়গুলো রোধ করা সম্ভব? অন্তত এইটুকু ফোকাস হোক। সংস্কৃতির পরিবর্তনটাই আসলে বিশেষভাবে জরুরি। সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছে। আবারও বিরতির সময় হয়েছে। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাজিকুজ্জামান রতন, একটা ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। হাসিনার রায় ঘোষণার দিনই বন্দরের চুক্তি স্বাক্ষর হলো, যেটি নিয়ে নানামুখী আলোচনা চলছে। জানতে চাই যে বন্দর চুক্তির মধ্য দিয়ে সংকটটাকে সম্ভাবনার দুয়ার খুলেছে। প্রথমত আমরা বাম জোটের পক্ষ থেকে 2023 সালে বন্দর যখন ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার কথা আসে তখন তার বিরোধিতা করেছিলাম। সে কাজটা করেছিলেন কে? শেখ হাসিনা, যাকে আমরা স্বৈরাচারী বলে ক্ষমতা থেকে সরিয়ে দিলাম। সেটারই কন্টিনিউশনটা নিয়ে এলেন এই অন্তর্বর্তীকালীন সরকার। এখন এটা নীতিগত একটা প্রশ্ন, সেই দিন যাকে বিরোধিতা করা হয়েছিল আজকে সে কিভাবে অ্যাকসেপ্টেবল হয়, একটা। 2 নম্বর হচ্ছে, আমরা বলেছিলাম চট্টগ্রাম বন্দরের 15টা জেটি আছে, তার মধ্যে কন্টেনার টার্মিনাল যেগুলো আছে তার সবচেয়ে লাভজনক কন্টেনার টার্মিনাল হচ্ছে নিউ মুরিং কন্টেনার টার্মিনাল। নিউ মুরিং কন্টেনার টার্মিনালটা প্রায় 2,700 কোটি টাকা খরচ করে বাংলাদেশ সরকার তৈরি করেছে। এটা অপারেট করবার জন্য
আরও অনেক টাকার প্রায় 2,500 কোটি টাকার মতন নতুন যন্ত্রপাতি স্থাপন করেছে বাংলাদেশ, এবং আমাদের বন্দরের মোট আয়ের 40% বেশি আয় ওখান থেকে আসে, এবং অপারেট করছি, তৈরি করেছি আমরাই। ওটা কেন একটা ডিপি ওয়ার্ল্ডকে তুলে দিতে হবে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে লালদিয়াতে যে পোর্ট করার জন্য যে ডেনমার্কের কোম্পানির সঙ্গে যে চুক্তিটা করা হলো, যদি দেশের স্বার্থে হয় এত ঢাক ঢাক গুড় কেন? বলা হয়েছে ওটা 3 বছর লাগবে তৈরি করতে, তারপরে 30 বছরের কন্ট্রাক্ট বলছে, পরে আরও এটা বাড়ানো যেতে পারে। তারপরে 3 বছরে তারা খরচ করবেন $60 কোটি, 45 বছর ধরে তারা এখান থেকে ট্যারিফ নিয়ে যাবেন। সাইনিং মানি দেওয়া হয়েছে 250 কোটি টাকা। তা সাইনিং মানির কথা শুনে দিয়ে আমাদেরকে আশ্বস্ত, তারা সাইনিং মানি দিয়েছে। আর সাইনিং মানি কীরকম দেয়? আমরা যখন যে ডেভেলপাররা যখন বাড়ি কন্ট্রাক্ট নেয়, কোনো একটা বিল্ডিং জায়গা নেয়, তখন তারা একটা সাইনিং মানি দেয়। তার মানে কি, ওইটা তৈরি করে তার যে প্রভূত লাভ হবে সে কারণেই সে কিছু একটা অংশ টাকা আগে দেয়। এই সাইনিং মানি 250 কোটি টাকা দেওয়ার মধ্যে দিয়ে বোঝা যাবে এটা তাদের জন্য কত প্রফিটেবল ইনভেস্টমেন্ট। তা সেইটা কেন আমি বিদেশিদের হাতে তুলে দেবো? 3 নম্বর যে প্রশ্নটা, আমাদের যেটা ভিতরে পানগাঁও, আমাদের আভ্যন্তরীণ টার্মিনাল, যেটা বন্দর থেকে, চট্টগ্রাম বন্দর থেকে পণ্য আবার ঢাকা পর্যন্ত নিয়ে আসবে, সেটাকে কেন আবার সুইজারল্যান্ডের কোম্পানিকে দিতে হবে? আমরা যেটা বলতে চেয়েছিলাম যে বন্দর হচ্ছে আমাদের একটাই মুখ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের 3 দিক ভারত দিয়ে ঘেরা, একদিকের মায়ানমার, ছোট্ট একটু প্রবেশ মুখ আছে আমাদের চট্টগ্রাম সমুদ্র। সেই সমুদ্রের উপর আমরা কোনো বিদেশিদের এই উপস্থিতি, তাদের নিয়ন্ত্রণ, এটা আমাদের দেশটাকে ভূ রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ করবে। আর আমাদের লাভজনক বন্দর বিদেশিদেরকে অপারেট করতে দিয়ে আমাদের লাভের গুড় পিঁপড়ায় খাওয়ার ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রতন। শরীফুজ্জামান শরীফ, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর নিয়ে নানামুখী আলোচনা চলছে। এই সফরে হাসিনার প্রত্যর্পণ ইস্যু গুরুত্ব পাবে কি? ধন্যবাদ। সরকার এই বিচারের পরে যে প্রতিক্রিয়াটি জানিয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে খুব স্বল্প সময়ের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে ভারতের কাছে যে তারা বিচার কাজে যাতে সহযোগিতা করে, এবং তারা বলছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার ক্ষেত্রে এটি ইম্পর্টেন্ট। অবশ্যই এটি ইম্পর্টেন্ট, কিন্তু তাৎক্ষণিকভাবে ভারতের পক্ষ থেকে একটা প্রতিক্রিয়া জানানো হয়েছে। সুতরাং সরকার এই জায়গাটায় শক্ত কোনো অবস্থান নিয়ে বার্গেনিংটা করতে পারবে এই ধরনের বিশ্বাস, আস্থাটা আমার নেই। আমার গত 1 বছর ধরে আমরা দ্বিমুখী কতগুলো ভূমিকা দেখছি। সরকার মঞ্চে যখন দাঁড়াচ্ছে সরকারের লোকজন, তখন তারা ভারতকে যেভাবে ক্রিটিক করছে, কিন্তু আভ্যন্তরীণ সম্পর্কের ক্ষেত্রে ভারতের সাথে সেই ধরনের শক্ত কোনো জায়গায় তারা যাচ্ছে না। সম্ভবত অনেকগুলো প্রভাব এবং প্রতিক্রিয়া তারা অনুধাবন করে মঞ্চের বক্তব্য, টেবিলের সিদ্ধান্তর মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। আমরা ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো দ্বিপাক্ষিক বিষয় আছে। আমাদের গত 1.5 দশকে অনেকগুলো চুক্তি সম্পাদিত হয়েছে যে জায়গাগুলোতে আমাদের নিজস্ব স্বার্থ বিঘ্নিত হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে আপনি দেখবেন, সরকার আদানির সাথে বিদ্যুৎ আমদানির চুক্তি এটি রিভিউ করার জন্য একটা কমিটি করে দিয়েছে গত ডিসেম্বর মাসে। এখন পর্যন্ত সেই কমিটি কোনো কাজও করেনি, কোনো ধরনের কোনো সিদ্ধান্ত আমাদেরকে জানায়। তার অর্থ হলো যে সরকার গাছের উপর থেকে এক ধরনের মেজাজ দেখাচ্ছে এবং ভেতরে ভেতরে সে আরেক ধরনের সম্পর্ক মেনটেন করার চেষ্টা করছে। এর ভেতর থেকে একটা কৌশলী কূটনীতি বলেন অথবা সহজ ভাষায় যেটাকে চালাকি বলা যায়, আমি মনে করি যে সরকার জনগণের সাথে চালাকি করছে। আমরা জুলাইয়ের ঘটনায় অবশ্যই বিচার চাই, বিচার কার্যকর চাই, একই সাথে ন্যায় বিচার চাই। যে ঘটনাগুলো সমাজের মধ্যে প্রশ্ন তৈরি করছে, এবং এই বিচার প্রক্রিয়াটায় হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে, এটি সত্য। সেই সরকার ক্ষমতায় ছিল, হেলিকপ্টার দিয়ে গুলি করেছে। হেলিকপ্টার তো আর পার্সোনাল হেলিকপ্টার নাই, বিভিন্ন বাহিনীর হেলিকপ্টার। আবার বিচারটা করার সময় আপনাকে নির্দিষ্ট একটা সময় ধরে যখন আপনি বিচারটা করছেন, 5ই আগস্টের পরেও কিন্তু এখানে অনেক ধরনের ঘটনা ঘটেছে যেটা মানবতার সাথে যায় না এবং মানবতা বিরোধী অপরাধ। আপনি একটা নির্দিষ্ট রেজিমের বিচারটা যদি করতে চান, নির্দিষ্ট সময়ের বিচারটা যদি করতে চান, তাহলে এক সময় না এক সময় এটি পরের প্রজন্ম প্রশ্নের মধ্যে ফেলবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ, ধন্যবাদ জানাচ্ছি রাজিকুজ্জামান রতন আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।